এই নাও কন্ট্রাক্ট পেপার, এখানে একটা সাইন করে দাও। এখানে লেখা আছে তুমি আমার জীবনে ইন্টারফেয়ার করবে না, আর আমিও তোমার জীবনে কোনো প্রকার ইন্টারফেয়ার করব না। 1 বছর পর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, আমাদের মধ্যে আর যোগাযোগ থাকবে না। এই 1 বছরের জন্য তুমি আমার নামে মাত্র ওয়াইফ থাকবে, আর আমি তোমার নামে মাত্র হাজব্যান্ড। এই কন্ট্রাক্ট পেপারে সিগনেচারের পরিবর্তে তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকাই দেব। মিষ্টি মায়ের খুশির জন্য আমি সবকিছু করতে পারি, এর বিনিময়ে আমার কিছুই চাই না। সবাইকে নিজের মতো ভাববেন না মিস্টার জিওন। মিষ্টি মায়ের অসুস্থতার জন্য আমাকে আজকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার জীবনে কোনো প্রকার ইন্টারফেয়ার করব না। স্ত্রীর অধিকার নিয়ে কখনো আপনার সামনে এসে দাঁড়াবো না। কথাগুলো বলে তে কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করে প্রস্থান করলো। এতক্ষণ ধরে যে দুজন কথা বলছিল তারা দুজন হলো কিম তেইয়ং আর জিওন জাংকুক। জিওন জাংকুক বয়স 28 বছর, দেশের বিখ্যাত বিজনেস টাইকুন। এত অল্প বয়সে নিজের বিজনেসকে উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে। সে খুব রাগী আর গম্ভীর স্বভাবের, অপ্রয়োজনীয় কথাবার্তা একদমই পছন্দ করেন না। নিজের কাজের ক্ষেত্রে সে খুবই পসেসিভ। ছোটবেলায় বাবা মা দুজনেই মারা গেছেন। তারপর থেকে মায়ের বান্ধবী কিম শিওক জিনের কাছে বড় হয়েছে সে। জিনকে সে নিজের মা বলে মনে করে। নিজের মায়ের নামে একটি এতিমখানা তৈরি করেছে জাংকুক, আর সেখানে কিম তেইয়ং বাচ্চাদের পড়াশোনা করায়। তে জিনকে মিষ্টি মা বলে ডাকে। কিম তেইয়ং ওরফে তে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে। নিজে পড়াশোনা খরচ চালাতে সে পার্ট টাইম জব হিসেবে এতিমখানায় বাচ্চাদের পড়াশোনা করায়। বাবা মা কেউ নেই, সে নিজেও এতিমখানায় বড় হয়েছে। এরই মাঝে একদিন ডাক্তার জাংকুককে জানায় যে জিন আর বেশি দিন বাঁচবেন না। মারা যাওয়ার আগে তিনি শেষ ইচ্ছে হিসেবে জাংকুকের বিয়ে দেখে যেতে চান। তবে এই মুহূর্তে জাংকুকের বিয়ে করা কোনো ইচ্ছে না থাকায় সে সিদ্ধান্ত নেয় চুক্তির বউ হিসেবে তেকে বিয়ে করবে সে। কন্ট্রাক্টের সময় পেরিয়ে গেলে তেকে ডিভোর্সও দিয়ে দেবে। যদিও প্রথমে তে রাজি হতে চায়নি, কিন্তু পরবর্তীতে নিজের মিষ্টি মায়ের অসুস্থতার কথা জানতে পেরে সে এই বিয়েতে রাজি হয়ে যায়। তের জীবনে যে তার মিষ্টি মা ছাড়া আর কেউই আপন বলতে নেই। তার শেষ ইচ্ছেটুকু পূরণের জন্য পবিত্র সম্পর্কে চুক্তিতে রাজি হয়ে যায় সে। এই মেয়েটার আত্মসম্মান বড্ড বেশি, এত লোভনীয় অফারটা পেয়েও হাতছাড়া করে ফেললো। হয়তোবা সত্যি মেয়েটা বাকি মেয়েদের থেকে অনেক আলাদা। এরই মাঝে জাংকুক তার অ্যাসিস্ট্যান্ট জেহুবকে কল করে বলে, এক্ষুনি আমার কেবিনে আয়। জেহুব জাংকুকের কেবিনে আসতে জাংকুক বলে, কি রে তোর খবর কি? আর যা যা পেপার তৈরি করতে বলেছিলাম করেছিস তো? হ্যাঁ, তোর বলা সবগুলো পেপার রেডি করে ফেলেছি, কিন্তু এইসব করার কি খুব দরকার ছিল জাংকুক? মেয়েটা বড্ড সহজ সরল, অন্য কোনো মেয়ে হলে তোর এরকম প্রস্তাবে কোনোদিনও রাজি হতো না। কেন এরকম করছিস বলতো? বিয়েটা যেহেতু শেষমেশ করছিস তাহলে পরিপূর্ণভাবে মেনে নে না। 1 বছরের জন্য কেউ কি বিয়ে করে? বিয়ে একটা পবিত্র সম্পর্ক। সারা জীবন কি তুই একাই থেকে যাবি? তোরও তো একটা সঙ্গীর প্রয়োজন, তাই না? লিসেন জেহুব, আমি নিজের জন্য যথেষ্ট। আমার কাউকে প্রয়োজন নেই, কোনো সঙ্গীর প্রয়োজন নেই। সঙ্গী তাদের প্রয়োজন হয় যারা দুর্বল, আর আমি মোটেও দুর্বল নই। বিয়েটা শুধুমাত্র মামুনির খুশির জন্য করছি, না হলে আমি কখনোই বিয়ে না করার শপথ করেছিলাম। বিয়ে করে যদি এতই শান্তি পাওয়া যেত তাহলে আমার মামুনি কেন সাফার করেছিল? কেন ওই লোকটা মামুনিকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছিল? মামুনি তো একাই জীবনটাকে কাটিয়ে দিল, আমিও আমার জীবনটাকে একাই কাটিয়ে দিতে পারবো। কেন বাচ্চামো করছিস বলতো? মানলাম আন্টির বিয়েটা টক্সিক ছিল, তাই বলে তুইও বিয়েটাকে মেনে নিবি না? দেখ, তে আর তুই দুজনেই পৃথিবীতে অসহায়। তোদের দুজনেরই দুজনকে দরকার। তোদের দুজনেরই বাবা মা নেই। তোরা একে অপরের কষ্ট যতটা বুঝতে পারবি অন্য কেউ ততটা বুঝতে পারবে না। যাক বাদ দে। আঙ্কেল আন্টি কেমন আছে রে? কবে ফিরছে দেশে? শালা, তুইও কথা ঘুরানো শিখে গেছিস। বাবা মা কানাডাতে ভালোই আছে, তাদের আসতেও দেরি আছে বেশ। এই নে তোর পেপারগুলো, আমি গেলাম এখন। পরের দিন সাদামাটা ভাবে জাংকুক আর তের বিয়েটা হয়ে গেল। তাদের বিয়েতে জেহুব আর জিন উপস্থিত ছিলেন। কাজী সাহেব যখন থেকে কবুল বলতে বলছিল তের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এরকম একটা পরিস্থিতিতে পড়তেই হতো না। তে মনে মনে কথাটা বলল। কাঁদছিস কেন তে? বাবা মাকে আজকে খুব মনে পড়ছে তাই না? আরে বাবা মা নিয়ে তো কি হয়েছে, তোর মিষ্টি মা তো আছে। তুই আজকে মার শাশুড়ি একসাথে পেলি, এটা কি কম খুশির কথা বলতো? কাঁদিস না প্লিজ। তেকে এইভাবে কাঁদতে দেখে জাংকুকেরও খারাপ লাগলো। সে নিজে অজান্তে তের দিকে তাকিয়ে রইল। জেহুব সম্পূর্ণ বিষয়টা লক্ষ্য করলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি তোকে যতদূর চিনি জাংকুক, এমন একটা দিন আসবে তুই তেকে চোখে হারাবি,
কিন্তু একটাই ভয় জানিস তো, সময় থাকতে ওকে চিনে নিস, না হলে তুই অমূল্য রত্নকে হারাবি। উফ, মনে হচ্ছে মেয়েটাকে এক্ষুনি গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরি। কাউকে কাঁদতে দেখেও এতটা সুন্দর লাগতে পারে জানা ছিল না। ভাবনা পর মুহূর্তেই জাংকুক নিজেকে ধমকালো। ড্যাম ইট, কি ভাবছি এসব আমি? আমার মাথাটাও দেখছি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। যেহব সুন্দর করে ফুল আর বেলুন দিয়ে জাংকুকের রুমটা সাজিয়ে দিল। এদিকে জেন থেকে একটা লাল টুকটুকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। তারপর থেকে নিয়ে গিয়ে জাংকুকের বেডের মাঝখানে বসিয়ে দিল। আমার ছেলেটার মন খুব ভালো, দেখিস তোর কোনো অযত্ন করবে না ও। জাংকুক নিজের মনের কথা কাউকে বলে না, নিজের মাঝে চেপে রাখে। তুই একটু নিজের মতো করে ওকে গুছিয়ে নিস, আর ওর না বলা কথাগুলো একটু বোঝার চেষ্টা করিস, তাহলেই দেখবি তোরা খুব সুখী হবি। যে সম্পর্কটাই চুক্তির, সেই সম্পর্ক সুখী কিভাবে হবে মিষ্টিমা? শুধুমাত্র তোমার খুশির জন্য আমরা এই বিয়েটা করেছি মিষ্টিমা। তে মনে মনে কথাগুলো ভাবলো, কিন্তু মুখে বলল, ঠিক আছে মিষ্টিমা, আমি চেষ্টা করব, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু ঠিকঠাক মতো ওষুধ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ। আরে বোকা মেয়ে, আমি তো একদম সুস্থই আছি। আচ্ছা তুই এখন রেস্ট নে, আমি যাচ্ছি। বলে জিন জাংকুকের রুম থেকে বেরিয়ে যায়। তখনই যেহব জাংকুককে ধাক্কা দিয়ে রুমের ভিতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। জাংকুক রুমে ঢুকে তেকে দেখে থমকে গেল। যেহব, রুমটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিস তো? একদম নিশ্চিন্তে থাকো মিমি, আমি রুমটা নিজ দায়িত্বে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার একমাত্র প্রিয় বন্ধু বলে কথা, আবার তার মধ্যে আজকে হচ্ছে ওর নতুন জীবনের প্রথম রাত্রি। আমার একটা দায়িত্ব আছে না? খুব ভালো কাজ করেছিস, তোর বন্ধুর হয়ে টাকাটা আমিই তোকে দিয়ে দিচ্ছি। আর না না মিমি, টাকাটা আমি ওর থেকেই আদায় করে নেব, তুমি চিন্তা করো না। এখন চলো তো, আমার খুব ক্ষুধা লেগেছে, খেতে দেবে? পাগল ছেলে, আয় তোকে খেতে দেই। জাংকুক রুমে প্রবেশ করে থেকে দেখে থমকে গেছে। গোলাপ আর বেলি ফুলে সজ্জিত খাটে লাল শাড়ি পরে মাথা নিচু করে নতুন বউ বসে আছে। রুমের ফ্লোরে অসংখ্য বেলুন ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এত সাধারণ সাজে কাউকে এতটা সুন্দর কিভাবে লাগতে পারে? কত দেশে ভ্রমণ করেছি, কত ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদেরকে দেখেছি, কখনো তো এমন থমকে যায়নি। তাহলে এই সাধারণ মেয়েটিকে দেখে আমার হৃদয় কেন এতটা কম্পিত হচ্ছে? আমি কি সত্যি ওর মুগ্ধতায় হারিয়ে যাচ্ছি? ভাবনার পর মুহূর্তে জাংকুক নিজেকে শাসিয়ে নিল। না, আমি এসব ভাবতে পারি না। আমি শুধু মামুনির জন্য এই মেয়েটাকে বিয়ে করেছি, এটা আমার ভুলে গেলে চলবে না। জাংকুক গলা খানিকটা ঝেড়ে নিয়ে বলল, আজকে সারাদিন তোমার উপর অনেক ধকল গিয়েছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর তুমি বউদের মতো এভাবে কেন বসে আছো? তুমি কি ভুলে গিয়েছো তুমি আমার সত্যিকারের বউ নও? ইউ আর জাস্ট মাই কন্ট্রাক্ট ওয়াইফ। কথাটা শুনে তে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কথা দিয়ে কথা রাখতে জানি স্যার, আমি কিছুই ভুলিনি। মিষ্টি মায়ের খুশির জন্য বসেছিলাম এতক্ষণ, আপনি রুমে কখন এসেছেন বুঝতে পারিনি। আমি আমার আচরণের জন্য খুবই লজ্জিত। এখন যেহেতু তোমার মিষ্টিমা ঘরে নেই, তাই এই নাটকের কোনো প্রয়োজন নেই। শাড়ি ছেড়ে নর্মাল কোনো ড্রেস পরে এসো। জি যাচ্ছি। তে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর নিজে কাপড় বদলে বের হয়ে আসলো। তেকে বের হয়ে আসতে দেখে জাংকুক নিজেও ফ্রেশ হতে চলে গেল। তে পুরো ঘরটাতে চোখ বুলিয়ে ভালো করে দেখতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো, এখানে তো বড় কোনো সোফাও নেই, তাহলে আমি ঘুমাবো কোথায়? এত ছোট সোফাতে তো আমি শুতে পারবো না। স্যারের কাভার্ডে দেখবো, যদি কোনো কার্পেট পাওয়া যায় সেটা মেঝেতে বিছিয়ে শুয়ে পড়বো। ধ্যাত, ওনার কাভার্ডে হাত দিলে যদি উনি রেগে যান। জাংকুক বের হয়ে দেখলো তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে ভাবছে। হেই, তুমি কি নাইট গার্ডদের মতো সারা রাত পাহারা দেওয়ার চিন্তা করছো নাকি? ভাবনার মাঝে আচমকা জাংকুকের প্রশ্ন শুনে তে ভয় পেয়ে যায়। না স্যার। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে শুয়ে পড়ো। না মানে স্যার, কোথায় ঘুমাবো আমি? আসো আমার বুকে এসে ঘুমাও। তাছাড়া আর কি বলবো তোমাকে? এত বড় একটা বেড, অথচ বলছো কোথায় ঘুমাবে? টিপিক্যাল নায়িকাদের মতো তোমাকে বলবো না যে নিচে ঘুমাও। লিসেন, এখানে কোনো সিরিয়াল চলছে না, আর আমি এতটাও নিষ্ঠুর নই তোমাকে কষ্ট করে নিচে ঘুমাতে বলবো। যাও গিয়ে বেডে ঘুমাও। কিন্তু স্যার। আর একটাও কথা নয়, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। জাংকুকের আদেশ অমান্য করার সাহস তের নেই, তাই তে কোনো কথা না বলে বেডে গিয়ে গুটিসুটি হয়ে ঘুমালো। পরের দিন সকালে তে খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিচে চলে গেল সকলের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। তে রুটি, সবজি, ডিম ভাজা আর জাংকুকের জন্য স্যুপ আর কফি বানালো। তারপর কফিটা হাতে নিয়ে জাংকুককে ডাকতে গেল। তে রুমে গিয়ে দেখলো জাংকুক রুমে নেই। তে
ভাবলো জাংকুক হয়তো টেরেসে আছে, তাই সে কফিটা হাতে করে নিয়ে টেরেসে চলে গেল। জাংকুক টেরেসে পুশ আপ করছিল। শুনছেন আপনার কফিটা? তে মুখটা অন্যদিকে ঘুরিয়ে কথাটা বলল। তুমি কি কথাটা আমাকে বলছো? এখানে আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি আছে কি যে কথাটা আমি তাকে বলবো? তাহলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছো কেন? বাই এনি চান্স তুমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো নাকি? আমি সাধারণ একটা মেয়ে স্যার। আপনাকে অ্যাভয়েড করার মতো যোগ্যতা আমার নেই, আর আমি আমার নিজের সীমানায় থাকতে পছন্দ করি। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার। কফি নিয়ে যদি আমাকে কোনো কথা শোনান আপনাকে আগেই জানিয়ে রাখি। মিষ্টিমা আপনার জন্য কফিটা নিয়ে আসতে বলেছিল, তাই নিয়ে এসেছি। আপনি আবার ভেবে বসবেন না আপনার বউ হওয়ার চেষ্টা করছি আমি। এই এত বেশি কথা বলতে তোমাকে কে বলেছে? হ্যাঁ, কফি নিয়ে আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি সবকিছু নিজের মতো এত বেশি বেশি ভেবে নাও কেন বলো তো? দুঃখিত স্যার, বেশি কথা বলে আপনাকে বিরক্ত করার জন্য। কথাটা শুনে জাংকুক খুব রেগে যায়। এতক্ষণ সে ধৈর্যের সাথে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু এবার আর রাগটাকে দমন করতে পারল না। তের কোমরে দুপাশে দু হাত রেখে নিজের কাছে টেনে আনলো। হোয়াই আর ইউ টকিং টু মি লাইক দিস? অনেকক্ষণ ধরে সহ্য করছি, তবুও তুমি নিজের মতো করে বলেই যাচ্ছ। আমি কি একবারও বলেছি আমি বিরক্ত হচ্ছি? তে জাংকুকের এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে রইল। আর জাংকুক যখন কথা বলছিল তখন ওর নিঃশ্বাস তের মুখের উপর পড়ছিল, যার জন্য তে কথা বলার শক্তি হারিয়ে ফেলল। এই প্রথম কোনো একটা ছেলে তার এত কাছে এসেছে, যার ফলে সে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? এতক্ষণ যাবত তো অনেক বেশি বকবক করছিলে, এখন কেন চুপ করে আছো? আর লিসেন, নেক্সট টাইম থেকে আমাকে আর স্যার বলে ডাকবে না, শুধু জাংকুক বলে ডাকবে, বুঝতে পেরেছো? দয়া করে এখন বকবক না করে নিচে যাও, আমি অফিসে যাব। আমার জিনিসপত্রগুলো রেডি করো গিয়ে। তে কোনো কথা না বলে মাথা নেড়ে চুপচাপ চলে গেল। মেয়েটা বেশ ভয় পেয়েছে। ওকে এভাবে ভয় দেখাতে খুব ভালো লাগলো। কেমন অল্পতেই মেয়েটা ভয় পেয়ে যায়। তে রুমে এসে ভাবতে লাগলো, ওনার আবার হঠাৎ করে কি হলো? এত ভালোভাবে আমার সাথে কথা বলছেন। ওনার কাছে তো আমি কন্ট্রাক্ট ওয়াইফ ছাড়া আর কিছুই না, তাহলে কেন শুধু শুধু মায়ে বাড়াচ্ছেন উনি? আমি চাই না আপনার প্রতি আমার কোনো অনুভূতির সৃষ্টি হোক। শুধুমাত্র 1 বছরের জন্য স্ত্রীর দায়িত্ব পালন করে যাব। তে আর জাংকুকের বিয়ের 5 দিন হয়ে গেল। জাংকুক বলার পর থেকে তে নিজের দায়িত্বগুলো পালন করছে। জাংকুক নিজের অফিসে কাজে ব্যস্ত থাকে, আর তে ইউনিভার্সিটি আশ্রমের বাচ্চাদের পড়ানো, মিষ্টিমায় সেবা যত্ন করে নিজের মতো দিন কাটাচ্ছে। একই ঘরে থেকেও দুজন দুজনের সাথে কথা বলার সময়টুকুও পায় না। তে ঘরটাকে সুন্দর করে গোছাচ্ছিল। জাংকুকের ড্রয়ারে সবকিছু বের করে সুন্দর করে মুছে দিচ্ছিল। হঠাৎ সে দেখলো ড্রয়ারে একটা ছবি উল্টো করে রাখা। আগ্রহ সহকারে ছবিটা সে সোজা করে দেখলো একটা সুন্দরী মেয়ের ছবি, আর তাতে লেখা রয়েছে লাভ। মেয়েটি তো খুব সুন্দরী। কে এই মেয়েটি? এই ড্রয়ারে এই মেয়েটির ছবি যেহেতু রাখা আছে, তাহলে হয়তো ওনার প্রিয়জন হবে। তে লাভ লেখাটি লক্ষ্য করে ভাবলো, হয়তো মেয়েটি ওনার ভালোবাসা, এর জন্যই তিনি আমাকে মেনে নিতে পারছেন না। হয়তো এই মেয়েটির জন্যই তিনি আমাকে চুক্তির বিয়ে করেছেন। 1 বছর পরে এই সুন্দরী মেয়েটিকে বউ করে ঘরে তুলবেন উনি। তের চোখ থেকে জল গড়িয়ে পড়লো। তে নিজের চোখ দুটো মুছে বলল, আচ্ছা, আমার এত খারাপ কেন লাগছে? আমি তো ওনাকে ভালোবাসি না। আমি আর ওনাকে নিয়ে ভাববো না। ওনাকে নিয়ে ভাবার অধিকারটুকুও যে আমার নেই। কোথায় উনি আর কোথায় আমি? আমার মতো মেয়েকে উনি বউ হিসেবে মানবেন, সেটা তো আকাশ কুসুম কল্পনা মাত্র। ওনার পাশে কোনো সুন্দরী মেয়েকেই মানায়, আমি ওনার যোগ্য নই। তের ভাবনার মাঝে জাংকুক এসে উপস্থিত হলো, আর এসে সে দেখতে পেল তে তার ব্যক্তিগত ড্রয়ারের সবগুলো ফাইল বের করেছে। ব্যক্তিগত ড্রয়ারে হাত দেওয়াতে জাংকুক খুব রেগে যায়। জাংকুক মেঝে থেকে তেকে টেনে তুলল। আচমকা কারো টানে তে হতবাক হয়ে গেল। সে দেখলো জাংকুক তার দিকে লাল লাল চোখ করে তাকিয়ে আছে। এইভাবে তাকানো দেখে তে খুব ভয় পেয়ে যায়। কি করছিলে তুমি এখানে? তোমাকে এত সাহস কে দিয়েছে, হ্যাঁ, যে তুমি আমার ব্যক্তিগত ড্রয়ারে হাত দাও? সেদিন তোমার সাথে সুন্দর করে দুটো কথা বলেছি দেখে তুমি আমার মাথায় উঠে বসতে চাইছো, তাই না? আজকাল দেখছি খুব বউ হওয়ার শখ জেগেছে তোমার। একটা কথা আজকে তুমি ভালো করে শুনে নাও, তুমি আমার কাছে চুক্তির বউ ছাড়া আর কিচ্ছু নও। ইউ আর জাস্ট মাই কন্ট্রাক্ট ওয়াইফ, জাস্ট ফর 1 ইয়ার। খুব লোভ জেগেছে তাই না তোমার মনে? কি দেখছিলে তুমি আমার ড্রয়ারে? আমার কোনো জিনিসে হাত দেওয়ার যোগ্যতা তোমার নেই। এসব কথা শুনে তে খুব আঘাত পেল। সে ছলছল নয়নে তাকিয়ে রইল জাংকুকের দিকে। জাংকুক যে নিজের রাগের বশে তেকে কষ্ট দিয়ে কথাগুলো বলল, সেটা সে উপলব্ধি পর্যন্ত করতে পারল না। জাংকুক তের 2 হাত শক্ত করে ধরে রেখেছিল। হঠাৎ তের হাতের দিকে তাকিয়ে দেখলো ছবিটা।
যা দেখে সে আরো বেশি রেগে যায়। তুমি এই ছবিটা কেন ধরেছো? অ্যানসার মি ড্যাম ইট। আমি আমি জানতাম না এটা আপনার ব্যক্তিগত ড্রয়ার। জানলে আমি কখনো ধরতাম না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কারোর ড্রয়ারে হাত দিতে গেলে তার পারমিশন নিতে হয়, সেই কমন সেন্সটুকুও কি তোমার নেই? তুমি কি ছোট বাচ্চা যে তোমাকে সবকিছু বুঝিয়ে বলতে হবে? জাঙ্কুকের হাত দুটো আরো শক্ত করে চেপে ধরে কথাটা বলল, দয়া করে হাতটা ছাড়বেন, খুব ব্যথা পাচ্ছি। তের কথা শুনে জাঙ্কুক নরম হয়ে এলো। তের হাত ছেড়ে দিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। আপনি হয়তো ভুলে গেছেন, সেদিন আমি আপনাকে বলেছিলাম আমি আপনার চুক্তির বউ। আপনাকে নিজের স্বামী হিসেবে পাবার যোগ্যতাটুকুও আমার নেই। বিশ্বাস করুন, আমি নিজের মাত্রা কখনো ছাড়াইনি। আর আমি এটাও জানি আপনার জিনিসে হাত দেওয়ার অধিকার আমার নেই। ঘরের জিনিসপত্রগুলোতে অনেক ধুলো জমে গিয়েছিল, সেই জন্যই পরিষ্কার করার জন্য আপনার ড্রয়ারে হাত দিয়েছিলাম। বিশ্বাস করুন, আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। আজকে পর থেকে আপনার কোনো জিনিসে আমি হাত দেব না, কথা দিলাম আপনাকে। কথাগুলো বলে এতে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দরজা আটকে দিল। তারপর সেখানে বসে হাঁটুতে মাথা রেখে কাঁদতে লাগলো। বেশ কিছুক্ষণ সেভাবে বসে থেকে উঠে দাঁড়ালো। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, আজকে তোমাদের কথা খুব মনে পড়ছে আব্বু আম্মু। কেন তোমরা আমাকে ছেড়ে চলে গেলে বলো তো? ছেড়ে চলেই গেলে যখন, তখন আমাকে সাথে নিয়ে যেতে পারতে না? দুনিয়াটা এতিমদের জন্য এত কেন কষ্টকর? বেঁচে থাকার জন্য এত কেন লড়াই করতে হয়? আমি আর পারছি না। আজকে যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতো, হয়তো আমাকে এতটা কষ্টের সম্মুখীন হতে হতো না। মিস্টার জিউন জাংকুক, আজকে আপনি আমাকে যেভাবে অপমান করলেন সেটা আমি মনে রাখবো, আর নিজের মাথায় খুব ভালো করে গেঁথে রাখবো, যাতে পরবর্তীতে আপনার কোনো জিনিসে আমি হাত না দিই। ড্রয়ারে হাত দিয়েছি বলে আপনি আমাকে এত কথা শোনালেন তো? আসল কথা হচ্ছে, আমি আপনার প্রেমিকার ছবিতে হাত দিয়েছিলাম, সেই জন্যই আপনি আমার সাথে এরকম ব্যবহার করেছেন। আমি বুঝতে পেরেছি। এদিকে জাংকুক নিজের রুমে বসে তখনকার ঘটনার কথা ভাবছে আর অনুতপ্ত হচ্ছে। ড্যামিট, এটা আমি কি করলাম? তের সাথে কেন খারাপ ব্যবহার করলাম? ও তো আর জানতো না যে এই ড্রয়ারে হাত দেওয়া আমি পছন্দ করি না। কেন যে ওকে তখন অতগুলো কথা শোনাতে গেলাম? আমার ওর সাথে ওরকম ব্যবহার করা মোটেও উচিত হয়নি। ওকে সরি বলতেই হবে, মেয়েটা খুব কষ্ট পেয়েছে। তে ছাদ থেকে নেমে এসে জাংকুকের রুমের দিকে যেতে নিল। ওনার রুমে আমি কেন যাচ্ছি? ওনার কোনো জিনিসে আমি হাতও দেব না, আর ওনার রুমে আমি থাকবোও না। ব্যাপারটা কি? মেয়েটা কোথায় গেল? এখনো ঘরে আসছে না কেন? জাংকুকের ভাবনার মাঝে একজন সার্ভেন্ট এসে বলল, স্যার, নিচে জিন ম্যাম আপনাকে খেতে ডাকছেন। তুমি যাও, আমি আসছি। জাংকুক সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে দেখলো তে খুব যত্ন সহকারে জিনকে খাবার বেড়ে দিচ্ছে। জাংকুক, তুই এসে গেছিস? আয় বাবা, খেতে বস। তোর তো এখন পাত্তাই পাওয়া যায় না, কখন আসিস কখন চলে যাস বুঝতেও পারি না। তে জাংকুকের দিকে একবারও তাকাচ্ছে না, সে নিজের মতো করে কাজ করে যাচ্ছে। জাংকুক ব্যাপারটা লক্ষ্য করলো। আসলে মামনি অফিসের কাজে অনেকটা ব্যস্ত, সেজন্যই ভালো করে সময় পাচ্ছে না। মিষ্টি মা, তোমাকে কি আরো কিছু দেব? তুই এখন আমাকে মিষ্টি মা বলেই ডাকবি? আরে আমি এখন তোর শাশুড়ি, তাই তুই আমাকে জাংকুকের মতো মামনি বলে ডাকবি, বুঝলি? আর আমাকে কিছু দিতে হবে না, তোর স্বামীকে খাবার বেড়ে দে। আমি যদি তোমাকে মিষ্টি মা বলে ডাকি তোমার অসুবিধা আছে? এই ডাকটায় আমার অনেক ভালোবাসা রয়েছে, তাই তোমাকে না হয় আমি এই নামেই ডাকি। আচ্ছা মা, তোর যা ইচ্ছা তাই ডাকিস। খালা, একটু কষ্ট করে ওনাকে খাবারটা দিয়ে দেবে? আসলে উনি রাত্রে কি খান তা তো আমি জানি না, তাই আর কি বললাম। ও কি কোনোভাবে আমাকে এড়িয়ে যেতে চাইছে? জাংকুক নিজে মনে ভাবতে লাগলো তে হয়তো কষ্ট পেয়েছে। পরক্ষণে সে ভাবলো সে পরে তেকে সবটা বুঝিয়ে বলবে। তাই জাংকুক আপাতত আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের মতো করে খেয়ে রুমে চলে গেল। রাতে সবার খাওয়া শেষ হলে তে সব গুছিয়ে রেখে দিল। তারপর জাংকুকের রুমের দিকে যেতেই তখনকার করা জাংকুকের বাজে ব্যবহারের কথা মনে হলো। তে নিজের মনটাকে শক্ত করে নিল। তারপর উল্টো দিকে ঘুরে জিনের রুমের দিকে চলে গেল। জিন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজে তিনি বলে উঠলেন, ভেতরে এসো, দরজা খোলাই আছে। তোমাকে বিরক্ত করলাম না তো মিষ্টিমা? আমি খুবই দুঃখিত, তোমার ঘুমটা নষ্ট করলাম। আরে পাগলি মেয়ে, আমি এখনো ঘুমাইনি, ঘুমাতে যাচ্ছিলাম মাত্র। এখন বলতো, তুই এত রাতে আমার রুমে কি করছিস? জাংকুকের সাথে ঝগড়া হয়েছে নাকি, তাই আমার কাছে এসেছিস? তুমি আমাকে এতটাই পর করে দিলে মিষ্টিমা, আমি কি এমনিতে তোমার ঘরে আসতে পারি না? মাকে খুব মিস করছিলাম জানো তো, তোমার কাছে আসলে আমি মামা গন্ধ পাই, সেই জন্যই তোমার কাছে আসলাম। আজকে রাতটা তোমার কাছে থাকতে দেবে মিষ্টিমা? আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? জানো মিষ্টিমা, তুমি যখন আমার মাথায় হাত বুলিয়ে দাও
আমার মাথার সকল চিন্তা দূর হয়ে যায়, মনে হয় যেন কোনো স্বর্গে আছি, যেখানে নেই কোনো দুঃখ, কষ্ট, রাগ, আছে শুধু ভালোবাসা, প্রিয়জনের মায়া। প্লিজ মিষ্টিমা, থাকতে দেবে? আমি আজকে তোমার সাথে ঘুমাতে চাই। তোর মনটা আজকে খুব খারাপ, তাই না রে? কিছু কি হয়েছে আমাকে বলতে পারিস? না মিষ্টিমা, কিছুই হয়নি। বুঝেছি আমি তোমাকে খুব বিরক্ত করছি, তাই না? থাক, আমি চলে যাই, তুমি ঘুমাও। পাগলি মেয়ে আমার, কত অভিমান করা শিখে গিয়েছিস। আচ্ছা, তুই আজকে রাত্রে আমার কাছেই ঘুমা, কিন্তু দেখিস তোর বর যাতে আবার আমাকে না বকে তার বউকে আমার কাছে ঘুমাতে দিয়েছি বলে। উনি কিছুই বলবেন না, উনি এখন ওনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। ওনার বরং আরো সুবিধাই হবে কাজ করতে। তুমি ওনার কথা চিন্তা করো না তো। বুঝেছি, বরের সাথে ঝগড়া হয়েছে, তাই না? কাল তো আমি ওর কান দুটো মুলে দেব। সাহস কত আমার মেয়ের সাথে ঝগড়া করে। মিষ্টিমা, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি কি আমার মাথায় হাত বুলিয়ে দেবে, নাকি আমি বাড়ি থেকে বেরিয়ে যাব? আমার কিন্তু এখন খুব রাগ হচ্ছে। জিনা কোনো কথা না বলে তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এদিকে জাংকুক নিজের ঘরে তের জন্য অপেক্ষা করছে আর পায়চারি করছে। রাত 12টা বেজে যায়, তবুও তে আর আসে না। জাংকুক তেকে খুঁজতে রুমের বাইরে গেল, ভাবলো হয়তো তে রান্নাঘরে আছে। জাংকুক থেকে সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না। হঠাৎ করে ওর মনে হলো হয়তো তে মামুনির ঘরে আছে। জাংকুক জিনের ঘরে গিয়ে দেখলো তে আর জিন দুজনেই ঘুমিয়ে আছে। তাই সে থেকে আর বিরক্ত না করে নিজের রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু সে ঘুমাতে পারলো না। ভোরের দিকে ঘুমালো। জাংকুকের কোনো কাজই আর তে করে দেয় না। কাপড় বের করে দেওয়া, খাবার বেড়ে দেওয়া, জাংকুকের জন্য কফি বানানো সহ সব কাজ অন্যজনের কাছে সঁপে দিয়েছে। এমনকি জাংকুকের ঘরে পর্যন্ত যায় না। জাংকুকে কথা বলার সুযোগ পর্যন্ত দেয় না। জাংকুক বাড়িতে আসলে তে নিজে কাজ নিয়ে ব্যস্ত থাকে, অথবা মিষ্টি মায়ের সেবা যত্নে ব্যস্ত থাকে। এভাবেই 5-6 দিন কেটে গেল। রাতে যখন জিন ঘুমিয়ে যায় তখন তে স্টোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে, যাতে তার মিষ্টি মা তাকে সন্দেহ না করে। মোট কথা, তে জাংকুককে কড়াকড়িভাবে ইগনোর করছে। জাংকুক মনে মনে বেশ অনুতপ্ত। সে বুঝতে পারছে না সে কিভাবে কথা বলবে। তে তো তাকে সেই সুযোগটাই দিচ্ছে না। আর ওরও এবার ভালো লাগছে না। তের এই ব্যবহার সে মেনে নিতে পারছে না। তের কাছে মাপ না চাওয়া পর্যন্ত কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। হ্যালো জিহোপ, বলতো কি করা যায়? ও না আমার উপর খুব রেগে আছে, কথা বলার সুযোগটুকু পর্যন্ত দিচ্ছে না। কি করে ওর কাছে মাপ চাইবো? আরে তুই না এই বিয়েটাকে মানিস না, তাহলে ও রাগ করলো কি না করলো তাতে তোর কি আসে যায়? বরং আমি বলবো তোর জন্য ভালো হয়েছে, তোকে আর কষ্ট করে মিথ্যা অভিনয় করে যেতে হবে না। খুব ভালো কাজই করেছিস মেয়েটাকে এভাবে অপমান করে। মেয়েটা তো এসবেরই যোগ্য, তাই না? তুইও আমাকে বুঝবি না, সুযোগে খোঁচা মারছিস। রাগের মাথায় ছিলাম তখন মনে যা এসেছিল তাই বলে দিয়েছি। এখন খোঁচা মারা বন্ধ করে আমাকে আইডিয়া দে, আমি কি করব? ওর সাথে কথা বলার চেষ্টা কর। আজকে মিটিং ক্যান্সেল করে জলদি বাড়িতে চলে যা। নির্দিষ্ট টাইমের আগে বাড়িতে চলে যা, আর বউয়ের রাগ ভাঙা। ঠিক আছে, তুই যখন বলছিস। জাংকুক তার গুরুত্বপূর্ণ মিটিং ক্যান্সেল করে দিল। গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার পথে দেখলো ফুলের দোকান। জাংকুক গাড়ি থেকে নেমে তের জন্য ফুল আর আইসক্রিম কিনে নিল। বাড়িতে ঢুকেই প্রথমেই তার মামুনির খোঁজ করলো। জানতে পারলো জিহোপ তার মামুনিকে নিয়ে বাইরে বের হয়েছে। বুঝতে পারলো তার বন্ধু তাকে সুযোগ করে দিয়েছে। জাংকুকের পর তের খোঁজ করতে লাগলো। খুঁজতে খুঁজতে ছাদে চলে এলো, আর দেখলো তে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চাঁদের আলোয় তের মুখের সৌন্দর্য যেন ফুটে উঠেছে। তেকে এভাবে কাঁদতে দেখে জাংকুকের খুব খারাপ লাগলো। জাংকুক খানিকটা কেশে তের দৃষ্টি আকর্ষণ করতে চাইলো। কারোর কাশির আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে তে নিজের চোখের পানিটুকু মুছে নিল। চোখের পানি হলো তার দুর্বলতা, আর সে নিজের দুর্বলতা দেখাতে পছন্দ করে না। তে পেছনে তাকিয়ে দেখলো জাংকুক দাঁড়িয়ে রয়েছে, আর তার হাতে রয়েছে গোলাপ ফুল। তে চলে যেতে চাইলে জাংকুক তার হাত টেনে ধরলো। আমাকে প্লিজ আর ইগনোর করো না, আমি তোমার ইগনোরেন্স সহ্য করতে পারছি না। কেন এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছ আমার থেকে? আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি। তাই বলে কি তুমি আমাকে আমার ভুলগুলো শুধরানোর সুযোগটুকুও দেবে না? আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমি ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে এরকম কিছু না করার। তুমি কষ্ট পাবে সেরকম কিছু কখনোই বলবো না তোমাকে। প্লিজ তে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তে কোনো কথা না শুনে হাত ছাড়িয়ে চলে যেতে চাইলো, কিন্তু জাংকুক হাত ছাড়লো না, জোর করেই ধরে রাখলো। আমার মতো মেয়ের কাছে আপনার ক্ষমা চাইতে হবে না স্যার, আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। জাংকুক তের কথায় খুব অনুতপ্ত হলো। সে বুঝতে পারলো তে তার কথায় খুব আঘাত পেয়েছিল। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তবুও আমার থেকে মুখ ফিরিয়ে নিও না।
আমি জানি তুমি আমার কথাগুলোতে অনেক বেশি আঘাত পেয়েছিলে। আমার ব্যক্তিগত কষ্টের কথা আমি কাউকে জানাতে চাইনি, কিন্তু সেদিন যখন দেখলাম তুমি আমার ড্রয়ারটা খুলেছো, বিশ্বাস করো আমার মাথা কাজ করছিল না। আমার চোখে শুধু ওই ড্রয়ারটাই ভাসছিল, যেটাতে আমার কালো অতীত গচ্ছিত রাখা ছিল। তোমার সঙ্গ পেয়ে আমি সেই কালো অতীতকে প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু সেদিন তোমার হাতে ওই ছবিটা দেখে আমার আবার সব মনে পড়ে গিয়েছিল। রাগের মাথায় তোমাকে অনেক কথা বলে ফেলেছিলাম, কিন্তু বিশ্বাস করো একটা কথাও আমি মন থেকে বলিনি। আমি তোমাকে আর কখনো কষ্ট দিয়ে কথা বলবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমাকে আর একটিবার সুযোগ দাও। তে হাতটা ছাড়িয়ে চলে গেল। জাঙ্কুক নিজের চোখ বন্ধ করে শ্বাস নিয়ে আকাশে চাঁদের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তার পাশে কারো উপস্থিতি অনুভব করলো। জাঙ্কুক তাকিয়ে দেখলো তে এসেছে, আর তার হাতে রয়েছে 2 কাপ ধোয়া ওঠা কফির মগ। জাঙ্কুক বুঝতে পারলো তে কফি আনতে গিয়েছিল। সে বেশ অবাক হলো। এভাবে হা করে তাকিয়ে কি দেখছেন? কফিটা খান, আর যদি মনে হয় আপনার কালো অতীতের কথা আমাকে বলে হালকা হবেন তাহলে বলতে পারেন। জানেন তো, নিজের কষ্টের কথা কখনো চেপে রাখতে হয় না। নিজের প্রিয় মানুষগুলোর কাছে নিজের কষ্টের জমানো কথাগুলো ব্যক্ত করতে হয়, তাহলে দেখবেন কষ্ট অনেকটা কমে যায় আর নিজেকে হালকা বোধ করবেন। অযথা কষ্ট বয়ে বেড়ানো ঠিক না, এতে নিজের ভেতরকার কনফিডেন্স কমে যায়, জীবনের প্রতি হতাশা চলে আসে। তে কথাগুলো জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আর জাঙ্কুক মনোযোগ দিয়ে তের কথাগুলো শুনছিল। তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আমি তোমাকে এত কষ্ট দিয়ে কথা বললাম, অথচ তুমি আমার কষ্টের কথা ভাবছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার কফিটার খুব প্রয়োজন ছিল। তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছো? আপাতত আপনার অতীতের কথা শুনতে চাই, তারপর না হয় বলি। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, যে মেয়েটার ছবি দেখেছিলে সেই মেয়েটাকে আমি একসময় ভালোবাসতাম। তখন আমি এত বড় বিজনেসম্যান ছিলাম না, জীবনে ততটা সিরিয়াসও ছিলাম না। মেয়েটা আমাকে নয়, আমার সম্পত্তি রেখে আমাকে ভালোবেসেছিল। কিন্তু একদিন জানতে পারি ওর নাকি বিয়ে ঠিক হয়েছে কানাডায় থাকা এক ছেলের সাথে। ছেলেটির আর্থিক অবস্থা আমার থেকে অনেক ভালো ছিল, যার জন্য মেয়েটি আমাকে ছেড়ে ওই ছেলেটির সাথে বিয়েতে রাজি হয়ে যায়। আমি ওকে অনেক বোঝাই, কিন্তু ও বলে জীবনে বাঁচতে হলে নাকি প্রচুর টাকার প্রয়োজন, বিলাসিতার দরকার, যেটা নাকি আমি ওকে প্রোভাইড করতে পারবো না। তারপর একদিন শুনতে পাই মেয়েটি ওই ছেলেটির সাথে বিয়ে করে কানাডা চলে গেছে। জানো, ওই ঘটনার পর আমি বেশ কয়েক মাস পর্যন্ত অনেক মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে গিয়েছিলাম। তারপর ঠিক করলাম নিজেকে যোগ্য করে তোলার, নিজের পরিচয় শক্তভাবে তৈরি করার, যাতে অন্য কেউ আমাকে ছোট করে কিছু না বলতে পারে। আমি এখন বুঝতে পারি ওটা আসলে আমার একটা মিথ্যা আবেগ ছিল, কোনো ভালোবাসা ছিল না। আর ওই দিনগুলোর জন্যই আমি আজকের জীবন জাঙ্কুক হতে পেরেছি। ওই খারাপ সময়গুলো যদি আমার জীবনে না আসতো তাহলে হয়তো আমি নিজেকে কখনো খুঁজেই পেতাম না। উনি এতটা কষ্ট পেয়েছিলেন, সেই জন্যই হয়তো রাগের মাথায় ওই দিন ওইসব কিছু বলে ফেলেছিলেন। আচ্ছা, মেয়েটির নাম তো বললেন না? মেয়েটির নাম ছিল জিসু। এবার ওর কথা ছাড়ো তো, এখন বলো তো তুমি আমাকে মাফ করতে পেরেছো? 1 মিনিট, আমি আসছি বলে জাঙ্কুক নিচে চলে গেল। একটু পর জাঙ্কুক হাতে করে আইসক্রিম নিয়ে এলো। আইসক্রিমের সাথে সরি কার্ডও আছে। জাঙ্কুক আইসক্রিম আর সরি কার্ড দোলনার উপর রেখে 2 কান ধরে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও তে, আর একটি সুযোগ করে দাও দূরত্বের মাঝে সেতু তৈরি করার। বন্ধু হবে কি আমার? জাঙ্কুকে এভাবে সরি বলাতে তে হেসে দিল। জি জনাব, হব। এত কিউট করে সরি বলছেন, ক্ষমা না করে পারি? সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছ? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আইসক্রিমটা গলে যাচ্ছে, জলদি খেয়ে নাও। কখনো কাউকে দেখেছেন কফি খাওয়ার পরে আইসক্রিম খেতে? তবে আজকে দেখবেন। তে আইসক্রিমটা খেতে খেতে বলল, আপনি কিভাবে জানলেন যে আমার আইসক্রিম পছন্দ? তোমার মিষ্টি মায়ের থেকে জেনেছিলাম যে তুমি আইসক্রিম লাভার। এখন বলো তো, ভালো লেগেছে? জি, অনেক ভালো লেগেছে, ধন্যবাদ। তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবে তে? অবশ্যই হব। তে জাঙ্কুকের সাথে হ্যান্ডশেক করলো। জনাব, এখন কি আমরা নিচে যেতে পারি? অনেক রাত হয়ে গিয়েছে। একটু পরে ভূত আন্টিরা চলে আসবে, তাদের সাথে যদি আড্ডা দিতে চান তাহলে আপনি থাকুন, আমি গেলাম। অলরেডি একটা পেতনির সাথে থাকছি, আরেকটা পেতনির দরকার নেই। একজনের জ্বালাই তো এখন সহ্য করতে পারছি না, আবার আরেকজনের দায়িত্ব এই মুহূর্তে নিতে চাইছি না। এই, আপনি আমাকে পেতনি বললেন? আপনার সাহস তো কম না। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। এই বলে তে জাঙ্কুকের পেছনে দৌড়াতে লাগলো, কিন্তু জাঙ্কুককে ধরতে পারলো না। দাঁড়ান বলছি, ভালো হবে না কিন্তু। আপনি থাকুন, আমি একাই চলে যাব বলে রাগে গটগট করতে করতে ছাদ থেকে নেমে গেল তে। ম্যাডামের রাগ খুবই ভয়ঙ্কর। এত কষ্ট করে রাগ ভাঙালাম, আবার রাগ করলো। ধ্যাৎ। জাঙ্কুক নিচে এসে দেখলো তে মুখ ফুলিয়ে বসে আছে। যা দেখে জাঙ্কুক হেসে দিল। জাঙ্কুক তের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর একটা দেশলাই কাঠিয়ে নিয়ে তের হাতে দিল।
নাও, এটা দিয়ে আমাকে যত ইচ্ছা মারো, একটা কথাও বলবো না আমি। এই দেশে পুরুষ নির্যাতনের বিচার হয় না, তাই তোমারও কোনো বিচার হবে না। দেখেছো তোমার খুশির জন্য আমি কত কিছু করছি। দেশলাই কাঠি দেখে তের চোখ ছানা বড়া হয়ে গেল। এত বড় লাঠি দিয়ে মারলে তো আপনাকে হাসপাতালে যেতে হবে, অনেক খরচও হয়ে যাবে, আর শেষে আমাকেই সেবা যত্ন করতে হবে। কথাটা বলে জাঙ্কুক আর তে একসাথে হেসে দিল। আপনাকে দেখে মনে হয় না আপনি এত মজা করতে পারেন। জাঙ্কুক থেকে এভাবে হাসতে দেখে খুব খুশি হলো। কাল রাতের পর তে আর জাঙ্কুকের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে। দুজন অনেকক্ষণ গল্প করে রাতে একসাথে ঘুমিয়েছে। মান অভিমান ভুলে আবার দুজন একত্রিত হয়েছে। ঘুমের রেশ কাটিয়ে তে চোখ খুলে তাকালো, আর উঠতে গিয়ে তার হাত বাঁধা পড়লো। পাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক ঘুমিয়ে আছে আর তার হাতটা শক্ত করে ধরে রেখেছে। তে মুচকি হাসি দিয়ে জাঙ্কুকের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল, আর মনে মনে ভাবতে লাগলো, আপনাকে ভালোবাসার অধিকারটুকু আমার নেই। কেন এলেন আপনি আমার জীবনে? কেন এভাবে আপনার মায়ায় আমাকে জড়িয়ে ফেললেন? কেন না চাইতেও আপনাকে আমি ভালোবেসে ফেললাম? এই কয়টা দিন তো আপনার থেকে দূরে থাকার একটা মাধ্যম পেয়েছিলাম। আপনার উপর অভিমান করে নিজেকে খুব ভালোভাবে বুঝিয়ে নিয়েছিলাম। কিন্তু কাল রাত্রে যেভাবে আপনি আমার কাছে ক্ষমা চাইলেন, তারপরে তো আমি আপনাকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। খুব কি ক্ষতি হয়ে যাবে যদি আমি আপনাকে সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে চাই? কিন্তু আপনি তো আমাকে চান না। কেন জানি না, ওই মেয়েটাকে আমার খুব হিংসা হয়। সে হয়তো কখনো না কখনো আপনার চোখে মুগ্ধতা ছড়িয়ে দিতে পেরেছিল, কিন্তু দুর্ভাগা মেয়েটা সেটার কদর করলো না। কেন সবসময় আমার সাথে এমনটা হয়? যাদেরকে আমি মন থেকে ভালোবাসি তারাই আমার থেকে দূরে সরে যায় কেন? যাকে আমরা কোনোদিন পাবো না, যাকে ভালোবাসা নিষিদ্ধ, তাকেই মন থেকে ভালোবেসে ফেললাম। তে দীর্ঘশ্বাস ছেড়ে জাঙ্কুকের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিল। তারপর ফ্রেশ হয়ে জাঙ্কুকের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে নিচে চলে গেল। জাঙ্কুক ঘুম থেকে উঠে এতেই খোঁজ করতে লাগলো। হঠাৎ ওর ভয় হলো, তে আবার ওকে ছেড়ে চলে গেল না তো? হয়তো এখনো মন থেকে ক্ষমা করতে পারেনি তাকে। জাঙ্কুক অস্থির হয়ে উঠল। এদিকে তে শাড়ির আঁচলটা কোমরে গুজে রুটি বেলছিল। তখনই জাঙ্কুক রান্নাঘরে প্রবেশ করলো। তেকে রান্নাঘরে দেখে জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই কি, আপনি ফ্রেশ না হয়ে রান্নাঘরে কি করছেন? যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি আপনার ব্রেকফাস্ট তৈরি করছি, হয়ে গেলে আপনাকে ডেকে দেব। তারপর আবার জিহব ভাইয়ের বাসা থেকে মিষ্টি মাকেও নিয়ে আসতে যেতে হবে। তে, আমি আমার দিনটা তোমার মুখ দেখে শুরু করতে চাই, তাই আমি ঘুম থেকে ওঠার আগে তুমি কোথাও যাবে না। তে জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুকের দিকে অবাক চোখে তাকায়। আপনার হয়তো ঘুমের রেশ এখনো কাটেনি, তাই হয়তো আবল তাবল বকছেন। জাঙ্কুক তের কোমর থেকে গুজে রাখা আঁচলটা খুলে দিয়ে তের কানে কানে বলল, সকালে উঠে সুন্দরী বউয়ের মুখ দেখলে দিনটা এমনি সুন্দর হয়ে যাবে, সেই জন্যই তোমাকে কথাটা বলেছি। এবার ঠিক করে শুনতে পেয়েছো তো, নাকি অন্যভাবে বোঝাতে হবে? জাঙ্কুক এত কাছে আসাতে তের হৃদয় কেঁপে উঠল। তে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। জাঙ্কুক রান্নাঘর থেকে চলে গেলে তে ব্রেকফাস্ট তৈরিতে ব্যস্ত হলো। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। তে আর জাঙ্কুকের মাঝে ভালো বন্ধুত্ব হয়েছে। তে জাঙ্কুককে মনে মনে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। রাত 9টা বাজে। তে বসে বসে পেইন্টিং করছিল, আর জাঙ্কুক তার সামনে বসে নিজের অফিসের কাজ করছিল, আর কাজের ফাঁকে ফাঁকে আর চোখে তেকে দেখছিল। তে খুব মনোযোগ দিয়ে পেইন্টিং করছে, কিন্তু তের কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো তাকে বারবার বিরক্ত করছিল। তাই তে এক হাত দিয়ে চুলগুলো বারবার সরাচ্ছিল, কিন্তু তার সম্পূর্ণ মনোযোগ পেইন্টিংয়ের দিকেই ছিল। তে কখনো চোখগুলো বড় বড় করছে, আবার কখনো পেইন্টিং ব্রাশ কামড়ে চিন্তা করছে। এই সব কিছুই লক্ষ্য করছিল জাঙ্কুক। আমার যে কি হয়েছে, ওর দিকে এভাবে আমি কেন তাকিয়ে আছি? নিজের অফিসের কাজেও ফোকাস করতে পারছি না, বারবার শুধু ওর দিকে চোখ চলে যাচ্ছে। শি লুকস লাইক আ ডল। এমনভাবে এক্সপ্রেশন দিচ্ছে, কতটা কিউট লাগছে। এই মেয়েটা কি বোঝে আমার কাছে ব্যাগরা দিয়ে নিজে কি সুন্দর করে নিজের মতো করে কাজ করে যাচ্ছে। জাঙ্কুকের ভাবনার মাঝে তের ফোনে একটা কল এলো। তে ফোনের স্ক্রিনে নামটি দেখে অনেক বেশি খুশি হয়ে গেল, আর খুব আগ্রহ সহকারে কলটি রিসিভ করে কথা বলতে লাগলো। কি এমন কল দিয়েছে যে ম্যাডাম এত খুশি হয়ে গেল, এতটা এক্সাইটেড দেখাচ্ছে? আরে দোস্ত তুই তো আমাকে ভুলেই গেছিস। এতদিনে আমার কথা তোর মনে পড়লো? কেন কল দিয়েছিস? হ্যাঁ, না দিলেই তো পারতি। আমি তো তোর কেউ না, আমাকে কেন কল করবি? হয়েছে, আর মাখন লাগাতে হবে না, আমি বুঝি। আগের মতো তুই আর আমাকে বোকা বানাতে পারবি না। কি, তুই দেশে ফিরছিস? আমি খুব খুশি হয়েছি রে। কবে আসছিস তাড়াতাড়ি বল। দেশে এসে সর্বপ্রথম আমার সাথে দেখা করবি, বুঝলি? না হলে তোর পিঠের ছাল তুলে নেব আমি। আচ্ছা, দেখা হবে, টাটা। কলটা কেটে দিয়ে খুশিতে লাফিয়ে উঠল।
ইয়ে হে বলে উঠতেই তে দেখলো জাঙ্কুক তার দিকে হা করে তাকিয়ে আছে, যা দেখে তে কিছুটা লজ্জা পেল। কি ব্যাপার, এত খুশি যে? কে ফোন করেছিল? সুগার, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজা কিডনি লিভারও বলতে পারেন। আমরা দুজন দুজনের প্রাণ ভোমরা। বাহ, তাই নাকি? তা তোমার বান্ধবীর নাম কি? ভুল বললেন, বান্ধবী না, বন্ধু। তার নাম হচ্ছে মিনি ইয়ঙ্গি। ও আমার ছোটবেলার ফ্রেন্ড, আমরা দুজন একই স্কুলে পড়াশোনা করেছি। কলেজে উঠে ও কানাডা চলে গিয়েছিল, অনেক বছর পর ও দেশে ফিরছে। জানেন, আমি না আজকে অনেক 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 বেশি খুশি। ওর জন্য আমাকে শপিং করতে যেতে হবে। উফ, কতদিন পর ওর সাথে দেখা হবে সেটা ভেবেই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আমি দুঃখিত, আপনার কাজে বিরক্ত করে দিলাম। আপনি আপনি কাজ করুন, আমি একটু আসছি। তে চলে গেল। এদিকে জাঙ্কুক তো তের মুখে একটা ছেলের প্রশংসা শুনে খুবই রাগান্বিত হয়ে গেল। কি বলল? মিনিয়ঙ্গি নাম? ও আমার তের কিডনি লিভার কলিজা? না, এটা আমি কিছুতেই মেনে নেব না। তে শুধুমাত্র আমার। তের মুখে শুধু আমার নাম থাকবে, আমার প্রশংসা থাকবে। অন্য কোনো ছেলের নাম আমি ওর মুখে সহ্য করব না। তের এত বড় সাহস, ও আমার সামনে দাঁড়িয়ে অন্য ছেলের কথা বলে? এটা আমি কিছুতেই সহ্য করব না। না না না, একবার শুধু দেশে আসুক ওই মিন ইয়ঙ্গি, প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। দুদিন পর, জাঙ্কুক, আজকে আমাকে এয়ারপোর্টে যেতে হবে ইয়ঙ্গিকে আনতে যেতে। সেদিন আপনাকে বলেছিলাম না ও দেশে ফিরছে, আজকে ওর আসার কথা। আবার ওই লুঙ্গি? তে তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, ও গিয়ে নিয়ে আসবে। কিন্তু ও এই বাড়িতে আসবে, আপনার কোনো অসুবিধা নেই তো? এটা তোমার বাড়ি, আমার যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু তোমার অধিকার আছে। ভুলে গিয়েছো তুমি আমার ওয়াইফ? বাহ, তে বন্ধু আসতে না আসতে এত পরিবর্তন। আজব তো, আপনি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন? ওদের কথার মাঝে পেছন থেকে কেউ তে বলে ডেকে উঠল। তে পেছনে তাকালো আর দেখলো তার বন্ধু দাঁড়িয়ে আছে। তে দৌড়ে তার কাছে গেল। আচ্ছা, আমার এমনটা কেন মনে হচ্ছে? আমার কোনো প্রিয় জিনিস আমার থেকে দূরে সরে যাচ্ছে, হৃদয়টা ছটফট হয়ে যাচ্ছে। আমি কেন তের জীবনে অন্য কোনো ছেলেকে মেনে নিতে পারছি না? ওকে তো আমি চুক্তির বউ করে এনেছি। 1 বছর পর ও ওর রাস্তায়, আমি আমার রাস্তায়। তখন ও যাকে চায় তাকেই তো বিয়ে করতে পারে। নেভার 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 নেভার। আমি বেঁচে থাকতে আমার থেকে অন্য কেউ কেড়ে নিতে পারবে না। আমি তেমনটা হতে দেব না। আমি বুঝতে পেরেছি আমার জীবনেতে কতটা জায়গা জুড়ে আছে। আমার হৃদয়ের রানী, খুব ভালোবেসে ফেলেছি তোমাকে। আমার জীবনের সাথে তোমাকে এমনভাবে বেঁধে রাখবো যাতে তুমি অন্য কারো কাছে যেতে না পারো। জাঙ্কুক সামনে তাকিয়ে দেখলো তে আর ছেলেটি কিছু একটা নিয়ে কথা বলছে আর খুব হাসাহাসি করছে, যেটা দেখে জাঙ্কুক খুব রেগে গেল। কই, কখনো তো আমার সাথে বসে এমন হাসাহাসি করে না। এখন দেখো কিভাবে নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে অন্য ছেলের সাথে হাসাহাসি করছে। কি রে, তুই কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো। তোকে আমি অনেক অনেক মিস করেছি। দেশে থেকে কোনো কাজ করা যেত না? তুই বাইরে কেন গেলি বলতো? কি করব বল, নিজে পরিচয় গড়ার জন্যই তো যেতে হলো। না হলে কি আর যেতাম বল? বিশ্বাস কর, তোকে ছাড়া আমার ওই দেশে ভালো লাগে না। সেই জন্যই তো দেশে ফিরে আসলাম। এখন থেকে আমি এই দেশেই থাকবো, তোকে ছেড়ে আমি আর কোথাও যাব না। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর আপন কেউ নেই। তোকে ছেড়ে অনেক থেকেছি, আর না। এবার তুই খুশি তো? সত্যি বলছিস? তুই এখন থেকে এই দেশেই থাকবি? আমি খুব খুশি হয়েছি রে। তুই নিজেও জানিস না তুই আমার কাছে কতটা আপন। এসব কথা এখন ছাড়, অনেকটা পথ পেরিয়ে এসেছিস। একটু ফ্রেশ হয়ে বিশ্রাম করে নে। আমি তোর জন্য তোর পছন্দের খাবার তৈরি করেছি। তোর মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। বাই দ্য ওয়ে, খাবারে আবার কিছু মিশিয়ে দিসনি তো? এতদিন তোর থেকে দূরে ছিলাম সেই প্রতিশোধ নিতে। এর জন্যই বলে লোকের ভালো করতে নেই, আর সেটা যদি হয় তোর মতো মানুষ, তাহলে তো আরো করা উচিত না। তোর জন্য আলুর পরোটা আর আমের চাটনি, আলুর দম, মাটন আর মিষ্টির মধ্যে পায়েস রান্না করেছিলাম। যেহেতু তুই খেতে চাইছিসই না, তাহলে কি আর করার, বাড়ির অন্য সকলকে সব দিয়ে দে। তুই বরং বাইরে থেকে খেয়ে আয়। আমার বানানো খাবার তো তুই খাবি না। আগে বলে দিলেই পারতি, তাহলে আর এত কষ্ট করে রান্না করতাম না। তের মুখে খাবারের আইটেমের কথা শুনে সুগার মুখে জল চলে এলো। কি বলেছে আমি খাবো না? এত কষ্ট করে আমার জন্য আয়োজন করেছিস, আর আমি খাবো না তা কি হতে পারে বল? 100 বার খাবো, 1000 বার খাবো, আর এই খাবারগুলোর একটা চিমটিও কিন্তু আমি অন্য কাউকে খেতে দেব না। জাঙ্কুক সুগার কথা শুনে রাগে ফুঁসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, বউ হচ্ছে আমার আর অধিকার দেখাচ্ছে অন্য একটা ছেলে। কত বড় সাহস! আমার বউয়ের হাতের তৈরি খাবার, আর এই ছেলে বলে কিনা খাবারে এক চিমটিও অন্য কাউকে খেতে দেবে না। কিন্তু জাঙ্কুক এই মুহূর্তে এর জন্য কিছু বলতেও পারছে না। এমনিতেও তেকে হাট করে কথা বলেছে, সেজন্য ও এমন কিছু করতে চাইছে না।
যাতে তে আবারও ওর উপরে রেগে যায়। এইমাত্র কে যেন জিজ্ঞেস করছিল আমি খাবারে কিছু মিশিয়েছি কিনা। এত সন্দেহ নিয়ে খাবার খাওয়ার কোনো দরকার নেই। তোর কপালে একটা খাবারও জুটবে না। বুকে দুহাত গুজে মুখটা অন্যদিকে ঘুরিয়ে তে কথাটা বলল। যা দেখে সুগা দুই কান ধরে ঠোঁট উল্টে তের সামনে গিয়ে দাঁড়ালো। মাফ করে দে, আর কিছু বলবো না, তাও আমার উপরে এমন অত্যাচার করিস না। আর জীবনে তোর খাবারকে খারাপও বলবো না। এতটা পথ জার্নি করে তোর জন্য এসেছি, আর তুই কিনা আমাকে না খাইয়ে রাখবি? এতটা নির্দয় হোস না। বান্ধবী, কলিজা ব্যথা করছে। তে সুগার বাহুতে হালকা থাপ্পড় মেরে বলল, ড্রামা কিং, নটাঙ্কি কম করে কর। জাঙ্কুক সুগারদের ক্লোজনেসটা আর সহ্য করতে পারলো না, তাই সে সুগার দিকে এগিয়ে গেল। তে হঠাৎ জাঙ্কুককে লক্ষ্য করলো। তে কথার মাঝে জাঙ্কুকের সাথে সুগার পরিচয় করিয়ে দিতেই ভুলে গেছে। তে জাঙ্কুকের সাথে সুগার পরিচয় করিয়ে দিল। সুগার, মিট মাই হাজবেন্ড জিওন জাঙ্কুক। বলার সাথে সাথে সুগা জাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। হ্যালো সতীন, আপনার সাথে দেখা করে মোটেও ভালো লাগলো না আমার, কারণ আপনি আমার থেকে কুইনকে কেড়ে নিয়েছেন। কথাটা সুগা ঠাট্টার স্বরেই বলল। সরি, কথাটা কি একটু ক্লিয়ার করে বলবেন? আপনি কি বললেন? আমি ঠিক বুঝতে পারলাম না। জাঙ্কুকের কণ্ঠ শুনেতে বুঝতে পারলো যে জাঙ্কুক রেগে যাচ্ছে, তাই সে পরিস্থিতি সামলানোর জন্য সুগার হয়ে বলল, কিছু মনে করবেন না জাঙ্কুক, সুগার মজা করছিল। এই, তুই সবসময় মজা করে কথা কেন বলিস? আর ওনাকে সতীন বলে ডাকছিস কেন? সতীন শুধু মেয়েদের ক্ষেত্রে বলা হয়, জানিস না? গাধা হচ্ছিস নাকি দিন দিন? সরি মিস্টার জিওন, আপনার সাথে একটু মজা করে ফেললাম, কিন্তু একটা কথা সত্যিই বলেছি, আপনি কিন্তু আমার প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছেন। যার ভাগ্যে যা থাকে সেটা সে এমনিই পায়, কেউ হাজার চেষ্টা করলেও কেড়ে নিতে পারে না। তাই আপনার ভাগ্যে যদি আপনার প্রিয় জিনিসটা লেখা না থাকে, সেক্ষেত্রে আমি কি করতে পারি বলুন তো? হয়তো আমার ভাগ্যে ছিল তাই আমি পেয়েছি। আর একটা কথা জানেন তো, যে যেটা যোগ্য সে সেটাই পায়, আর যে যেটা যোগ্য নয় সে হাজারবার চেষ্টা করলেও সেটা পায় না। অনেকটা পথ জার্নি করে এসেছেন, বিশ্রাম করুন। আর তে, আমি অফিসে যাচ্ছি। কথাটা বলে জাঙ্কুক ধূপধাপ পা ফেলে চলে গেল। পোড়া পোড়া গন্ধ পেলেতে আমার মনে হয় কি জানিস, তোর হাজবেন্ড আমাকে দেখে জেলাস ফিল করছে। বাজে বকা বন্ধ কর, যা রুমে যা। সুগা রুমে চলে গেল। রাতে খাবার টেবিলে তে জাঙ্কুককে খাবার না বেড়ে দিয়ে সুগাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকলো। জাঙ্কুক নিজের মতো করে খেয়ে রুমে চলে গেল। তে জাঙ্কুকের রুমে না গিয়ে অনেক রাত পর্যন্ত জিনা সুগার সাথে বসে গল্প করলো। এদিকে জাঙ্কুকও তের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। সুগা আসার পর থেকে তে জাঙ্কুকের সাথে ঠিক করে কথা বলে না, সারাদিন শুধু সুগাকে নিয়ে ব্যস্ত থাকে। এইভাবে দিন পেরিয়ে যেতে লাগলো। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। জাঙ্কুক আর পারছিল না তেকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে, তাই সে সিদ্ধান্ত নিল তেকে সে নিজের মনের কথা জানিয়ে দেবে। সে তেকে প্রপোজ করার জন্য আজকে বাড়ির ট্যারেসটা খুব সুন্দর করে সাজালো। তের জন্য সুন্দর দেখে একটা কালো শাড়ি রুমে রেখে এলো। তারপর থেকে মেসেজ করে সুন্দর করে সেজে ছাদে আসতে বলল। তে মেসেজ পাওয়া মাত্র সুন্দর করে তৈরি হয়ে ছাদে চলে গেল। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তুমি আমার চোখে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছিলে, কিন্তু আমি সেটা স্বীকার করতে চাইনি। কিন্তু আজ আমি স্বীকার করছি, আমি তোমাকে মন থেকে বউ বলে মেনে নিয়েছি। আমি তোমাকে ভালোবাসি তে। তুমি কি আমার চুক্তির বউ থেকে সত্যিকারের বউ হতে রাজি আছো? জাঙ্কুকের সামনে হাঁটু গেড়ে কথাগুলো বলল। এই কথাটা বলতে আপনার এতদিন লেগে গেল? কথাটা যদি আরো আগেই বলে দিতেন তাহলে এত কষ্ট করে আপনাকে পোড়াতে হতো না। সবকিছু এত দেরিতে কেন করেন আপনি? কথাটা বলে এতে হাসতে লাগলো। মানে কি বললে? কিছু তো বুঝতে পারলাম না। পেছন থেকে সুগা বলে উঠল, মানেটা আমি বলছি। জাঙ্কুক পেছনে তাকিয়ে দেখলো জিন, জেহুব, সুগা একসাথে দাঁড়িয়ে আছে। তুই যখন এত সহজে বিয়ে করতে রাজি হয়ে গেলি তখনই আমি বুঝে গিয়েছিলাম তুই হয়তো মন থেকে বিয়েটা করছিস না। কিন্তু কিছুদিন যেতে আমার মন বলেছিল তুই তেকে মেনে নিতে শুরু করেছিস। তুই যাতে নিজের মনের কথাটা নিজে বুঝতে পারিস আর তেকে জানাতে পারিস, সেই জন্যই এসব কিছু আমরা সকলে মিলে প্ল্যান করি। মিন ইয়ঙ্গিকে দেশে আনিয়ে তোকে জেলাস ফিল করাই, যাতে তুই বুঝতে পারিস তুই তেকে কতটা ভালোবাসিস। তে তুমিও এর সাথে যুক্ত ছিলে? তে এক হাত দিয়ে নিজের এক কান ধরে বলল, প্লিজ ক্ষমা করে দিন। আমি যদি এটা না করতাম আপনি তো নিজের মুখে স্বীকার করতেন না। আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্যই এটা করতে বাধ্য হয়েছি। জাঙ্কুক থেকে কাছে টেনে খুব শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরলো। ভালোবাসি বউ, কখনো হাত ছেড়ে যেও না। ভালোবাসি হাবি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। জিহুব, জিন আর সুগা মুচকি এসে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক আর তে নিজেদের মতো করে একান্তে সময় কাটাতে লাগলো।
এইভাবে তাদের মাঝে রিলেশনশিপটা কন্ট্রাক্ট রিলেশনশিপ থেকে পার্মানেন্ট রিলেশনশিপে রূপান্তরিত হলো।